ওকে, দেখো সবাই, সুফিয়া কামালের জীবনী থেকে কি কি লাগছে আমি একটু দেখিয়ে দিই তোমাকে। এই লাইনটা দেখ দাও প্রথমে। 1952 এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971-এর মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা রাখেন। তাহলে তিনটি আন্দোলনের কথা বলেছে, তিনটি না মানে তিনবার বলেছে। একটা হচ্ছে 1971-এর মুক্তিযুদ্ধ, দেন হচ্ছে কি 52-র ভাষা আন্দোলন, এবং কি বিভিন্ন ধরনের গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা জিজ্ঞেস করতে পারে যে কোন কোন আন্দোলনে ভূমিকা রাখেন, তখন অ্যান্সার সবগুলোই হবে। বুঝতে পেরেছো? দেন বলছে কি, এই লাইনটা দাগ দাও। একটি প্রগতিশীল, প্রগতিশীল মানে হচ্ছে মডারেট সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন যুদ্ধ করে গেছেন, তিনি আজীবন যুদ্ধ করে গেছেন। ঠিক আছে, লিখেছো? দাগিয়েছো? তারপরে কি পাচ্ছি দেখি তো। তার পেশা কি বলতো? শিক্ষকতা। পেশা কি? শিক্ষকতা। তার উপাধি, কবিতা মানে কি? উপাধি। কি উপাধি? জননী সাহসিকা। উপাধি কি? জননী সাহসিকা। শহীদ জননী বলা হয় জাহানারা ইমামকে, আর জননী সাহসিকা বলা হয় সুফিয়া কামালকে। আবারও বলছি, শহীদ জননী কাকে বলে? শহীদ জননী বলে জাহানারা ইমামকে, আর জননী সাহসিকা বলা হচ্ছে সুফিয়া কামালকে। তার উল্লেখযোগ্য কাব্য, কাব্য মানে হলো কি কবিতার বই যেগুলো আছে সেগুলো কি কি? এগুলো হচ্ছে সাঁঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, এটা খুব ফেমাস উদাত্ত পৃথিবীটা। দেন হচ্ছে মন ও জীবন, মৃত্তিকার ঘ্রাণ। গল্পগ্রন্থ মানে গল্পের বই, গল্পগ্রন্থ মানে কি গল্পের বই। কেয়ারকাটা, স্মৃতি কথামূলক গ্রন্থ, স্মৃতিচারণ করেছে এখানে। সেরকম হচ্ছে কি বলতো, একাত্তরের ডায়েরি। শোনো, একটা আছে একাত্তরের দিনগুলি, একটা আছে কি একাত্তরের দিনগুলি। একাত্তরের দিনগুলি লিখেছিলেন জাহানারা ইমাম, রাইট। একাত্তরের দিনগুলো লিখেছেন কে? জাহানারা ইমাম। আর একাত্তরের ডায়েরি, তাহলে কনফিউজড হইও না। নিচের কোনটি সুফিয়া কামালের লেখা? অপশন দিবে, একটা একাত্তরের ডায়েরি আর একটা দিবে কি একাত্তরের দিনগুলি। তো ডায়েরিটা উনি লিখেছেন, দিনগুলিটা লিখেছেন কে? যেমন ধরো জননীর সাহসিকা আর শহীদ জননী কথাটা প্রায় কাছাকাছি, না? আরেকটা ধরো বললো কি সাহসী জননী, এটাও কি কাছাকাছি অপশন, বাট অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে কোনটা? জননী সাহসিকা। তাহলে সাহসী জননী দেয়নি, কনফিউজ হয়েও না ওখানে। শিশুতোষ গ্রন্থ, শিশুতোষ মানে কি? শিশুদের জন্য উপযোগী। শিশুতোষ মানে কি? শিশুদের জন্য উপযোগী। লিখেছে ইতল বিতল, এবং আরেকটা লিখেছে নল কিশোরের দরবারে। তিনি বেশ কিছু দেশি বিদেশি পুরস্কার পান, তার মধ্যে একটা বিদেশি পুরস্কার খুব ফেমাস, উইমেন্স ফেডারেশন ফর উইমেন পিস প্রেস, এই পুরস্কারটা তিনি লাভ করেন। হয়ে গেল আমাদের এগুলো। এবার আসলে আমরা একটু শব্দার্থ টিকাই, কিছু শব্দার্থ একটু দাগিয়ে দিই তোমাদেরকে, তারপর পাঠ পরিচিতি পড়বো, দেন মূল টপিক আমরা স্টার্ট করবো। এটা নিয়ে দুটো ক্লাস লাগবে। প্রথমে দেখো, সূর্য ঝলকে। সূর্য ঝলকে মানে হচ্ছে কি সূর্যের আলোয় আলোকিত, বা কি সূর্যের আলোয় উদ্ভাসিত। আলোকিত মানেই কি উদ্ভাসিত। তাহলে সূর্যের আলোয় আলোকিত হওয়া অর্থে আমরা বলতে পারি কি সূর্য ঝলকে। সূর্যের আলোয় কি হওয়া? আলোকিত হওয়া। মনে থাকবে? তাহলে সূর্য ঝলক মানে কি সূর্যের আলোয় আলোকিত অর্থে। শেষ। এরপর বললো মৌসুমী ফুল, এটা লাগবে আমাদের, তাই আমরা দেখাচ্ছি। মৌসুমী ফুল হচ্ছে কি বিভিন্ন ঋতুতে বা বিভিন্ন সময়ে যে ফুল ফোটে তাকেই আমরা কি বলি? মৌসুমী ফুল বলি। আবার বলো, বিভিন্ন ঋতুতে বা কি বিভিন্ন সময়ে যে ফুল ফোটে তাকেই আমরা কি বলি? মৌসুমী ফুল বলি। ধরো আমি যদি বলি কাশফুল, বলো তো কোন ঋতুতে ফুটবে? শরৎ। আবার আমি যদি বলি কদম, তখন সেটা তুমি চিন্তা করছো সেটা কখন ফুটছে? বর্ষাতে ফুটছে, তাই না? নির্ধারিত কিছু ফুল নির্ধারিত কিছু ঋতুতে ফোটে, এমন না যে সেটা সারা বছর ফোটে। তাই এটা নির্ধারিত একটি মৌসুমে ফোটে বলে একে বলা হচ্ছে কি মৌসুমী ফুল। ফুল। আবার যদি কোনো একটা ফল
নির্ধারিত সময়েই পাওয়া যায়, তখন আমরা তাকে কি বলবো? মৌসুমী ফল। যেমন ধরো আমি যদি বলি যে কাঁঠালের কথা, তাহলে এটা কোন মৌসুমকে নির্দেশ করবে? গ্রীষ্মকে। তুমি নিশ্চয়ই হেমন্তকালে এসে কাঁঠাল খাওয়ার কথা চিন্তা করতে পারো না। হয়তো হাইব্রিড গুলো পাওয়া যেতে পারে যেগুলো বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে করছে, কিন্তু কোন সময়ে? যেমন আম, এখন আর খুব একটা ভালো পাওয়া যাবে না, পেলেও দাম অনেক বেশি হবে। তাহলে আম এই মৌসুমের না। বর্ষা গিয়ে এখন কি চলে এসেছে, ভাদ্র মাস মানে এখন শরৎ চলে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আম গ্রীষ্মের, গ্রীষ্ম মৌসুমের ফল। তাহলে আমকে আমি মৌসুমী ফল বলতে পারি, বিকজ এটা সারা বছর পাওয়া যাচ্ছে না, এটা কোন মৌসুমে পাওয়া যাচ্ছে শুধু। ঠিক আছে। ঠিক তেমনি ভাবে বিভিন্ন মৌসুমী ফুলও আছে, যেটা নির্ধারিত একটা মৌসুমে পাওয়া যাচ্ছে। স্নিগ্ধ সরল, দাগ দাও, লিখো। কি হবে? শরৎকালের উজ্জ্বলতা। উজ্জ্বলতা বানান দেখো কিভাবে আছে, বর্গীয় জ, আবার কি আছে? জ, তার সাথে কি আছে? ব। বানানটা খেয়াল করবে, কি বর্গীয় জ, আবার কি বর্গীয় জ, দেন কি ব। ঠিক আছে। উজ্জ্বলতা। ধান্য শীর্ষ, কি লিখেছে? ধান্য শীর্ষ মানে কি? ধানের উপরের দিকের অংশ। ধান গাছের কোন দিকের অংশ? উপরের দিকের অংশকে আমরা কি বলছি? ধানের শীর্ষ বা ধান্য শীর্ষ। নুহের কিস্তি, মনে রাখবা শুধু কিস্তি শব্দের অর্থ হচ্ছে বড় নৌকা। কিস্তি মানে কি রে? বড় নৌকা বা নৌকা। কিস্তি মানে কি রে? নৌকা বা কি বড় নৌকা। নুয়ের, নূহ হচ্ছে একজন নবী। নূহ কে একজন নবী। কি বলছে দেখো, সেমেটিক পুরাণ অনুসারে, দেখো সেমিটিক পুরাণ হচ্ছে যারা ইহুদি বা যারা বাইবেল ফলো করে ওদের কথা বলছে। তবে ইসলাম ধর্ম আমার যতটুকু জানা আছে যে এরকম নবীর, নূহ আলাইহিস সালামের কথা মনে হয় বলা আছে, যদি আমার ভুল না হয় আর কি। যদি আমি সনাতন ধর্মের, বাট আমি মনে হচ্ছে কোথায় যেন শুনেছিলাম, ঠিক না? আছে না ইসলাম ধর্মে এটা? ওকে। তাহলে এখানে সেমেটিক পুরাণের কথা বলেছে, তাহলে সেমেটিক পুরাণ মানে হচ্ছে কাদের কথা? যারা ইহুদি বা হচ্ছে কি যারা বাইবেল ফলো করে তাদের কথা। সো ওখানেও আছে, আবার কোরআনেও আছে। বুঝছো? বাইবেলের অনেক ঘটনা কোরআনের অনেক ঘটনার সাথে মিলে যায়। ঠিক আছে। তবে হয়তো নামগুলো ভিন্ন থাকে ওখানে। হোয়াটএভার। নূহের কিস্তি এখানে বইতে যেরকম আছে আমরা সেরকমই পড়ি। সেমেটিক পুরাণ অনুসারে পৃথিবীতে একবার কি হয়েছিল বলতো? বন্যা। মহাপ্লাবন মানে কি? বন্যা হয়েছিল। সে সময় একজন নবীর আবির্ভাব ঘটে। তিনি একটা বড় নৌকা নিয়ে আসেন এবং সবাইকে সেখান থেকে কি করেন? তিনি রক্ষা করেন। তাহলে মনে রাখবে, নূহের কিস্তি কথাটা মানুষকে রক্ষা করা অর্থে ইউজ হয়েছে। কি করা অর্থে? মানুষকে রক্ষা করা অর্থে। কেন বলতো? নূহ, নূহ যেভাবে একটা নৌকা নিয়ে বন্যা থেকে মানুষকে কি করে ফেললো? রক্ষা করে ফেললো। ঠিক তেমনি এই কবিতাতেও কোনো একটা অংশকে বোঝানো হচ্ছে যেটা কি করছে? মানুষকে রক্ষা করছে, এই অর্থে ইউজ করা হচ্ছে। সেটা আমরা কবিতা পড়ার সময় আরেকবার তোমাকে বুঝিয়ে দেবো। জাস্ট তুমি মাথায় রাখবা এখানে কোন অংশটা ফোকাস হবে, কোন অংশটা রক্ষা করার প্রসঙ্গটা। ঠিক আছে। শান্তি কপত, কপত শব্দের অর্থ হচ্ছে কবুতর। আর শান্তি কপত মানে তো বুঝলে কি? শান্তির কবুতর। যদি প্রশ্ন হয় কবুতরকে কিসের প্রতীক হিসেবে ধরা হয়, তাহলে আমরা বলবো কি? শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। কবুতরকে কিসের প্রতীক হিসেবে ধরা হচ্ছে? শান্তির প্রতীক হিসেবে ধরা হচ্ছে। লাস্ট ওয়ান, বার্তা মানে কি রে? এই শব্দটা বা কি, এটাকে আমরা সংবাদও বলতে পারি। আসো এবার পাঠ পরিচিতি। এই কবিতার মূল ভাব কি? এই যে এই কবিতার মূল ভাব হচ্ছে এটা। এটা হচ্ছে এই কবিতার মূল ভাব। কি লিখেছে? চিরায়ত বাংলার জীবনবাণী। এখন বুঝলাম যে এটা, বাট এটার অর্থ কি এটা অনেকে বুঝি না। চিরায়ত মানে হচ্ছে চিরকালীন, চিরন্ত, শাশ্বত, মানে হাজার বছর ধরে যেটা চলছে এবং আরো হাজার বছর যেটা চলবে। ঠিক আছে। বাংলার তো অবশ্য বাংলাদেশকে বোঝাচ্ছে। কি বলেছে? জীবনবাণী। জীবনবাণী মানে হচ্ছে জীবনবোধ বা হচ্ছে কি জীবন যাপনের চিত্র। আবার বল, জীবনবোধ মানে কি? জীবন যাপনের চিত্র। তুমি হাজার বছর ধরে কেমন আছো? তুমি বাঙালি, তুমি হাজার বছর ধরে অতীতে পরায়ণ, তুমি হাজার বছর ধরে কেমন? সহজ সরল। তুমি হাজার বছর ধরে অসাম্প্রদায়িক, তুমি হাজার বছর ধরে একে অন্যের বিপদে এগিয়ে যাও। এই বৈশিষ্ট্যটা তোমার রক্তের মধ্যে আছে, তোমার পূর্বপুরুষের মধ্যে আছে, তোমার পরবর্তী প্রজন্মের মধ্যেও থাকবে।
তাই তো বলছে এটা চিরায়ত। এটা কি চিরায়ত মানে কি? এটা চিরকালীন, এটা 1000 বছরের। বাংলার মানে হচ্ছে কি বাংলাদেশের অর্থাৎ বাঙালির জীবন বাণী মানে হচ্ছে জীবনযাপনের চিত্র। 1000 বছর ধরে বাঙালির জীবনযাপনের যে চিত্র, সেটাই হচ্ছে এই কবিতার মূল ভাব। কবিতার নাম কি আমার দেশ, তার মানে বুঝতে পারছো বাংলাদেশের কথা এখানে আসছে, বাঙালির কথা এখানে আসছে। ক্লিয়ার কিনা? আমার দেশ দেখতে সুন্দর, এটা আসবে। আমার দেশের মানুষ খুব ভালো, এটা আসবে। আমার দেশের মানুষ শান্তিতে থাকতে পছন্দ করে, এটাও এখানে আসবে। হ্যাঁ, এখন তুমি বলতে পারো স্যার দেশের শান্তি কই? স্যার এখানে এতগুলো মানুষ আছে, আমরা সবাইকে অশান্তি চাই? আপনি একটু বলুন তো। আমরা অশান্তি চাই না, কিন্তু তারপরও পৃথিবীর সব জায়গায় ভালো মানুষের মাঝেও কি থাকে? কিছু মন্দ মানুষ থাকে, ঠিক না? কিছু ভালো মানুষের মাঝেও কি থাকে? সেটা তুমি যদি আমেরিকাতে যাও ওখানেও দেখবা। পৃথিবীর সব জায়গার মধ্যেই কি আছে? ভালো মানুষের ভিড়ে কিছু কি থাকে? মন্দ লোক থাকে। ওদের কাজে কি করা? অশান্তি করা। ঠিক আছে না? সো ওটা আমরা বাদ দিলাম, কিন্তু ওভারঅল তুমি যদি তোমার অবস্থা দিয়ে চিন্তা করো, তুমি কি চাও? তোমার চারপাশের আরো 10 জন মানুষের কথা দিয়ে যদি চিন্তা করো, তারা কি চায়? তুমি অবলীলায় স্বীকার করবে যে আমরা কেমন জাতি? শান্তি প্রিয় জাতি। আমরা কি পছন্দ করি? শান্তি পছন্দ করি। শান্তিতে থাকতে কে না ভালোবাসে? তুমি খেয়াল করে দেখো, আমরা একে অন্যের বিপদে কিন্তু ছুটে যাই, যারা আমরা সাধারণ মানুষ একে অন্যের বিপদে ছুটে যাই। কিছুদিন আগে দেশে বড় একটা বন্যা হলো গত বছর, মনে আছে? কোন জায়গায় হয়েছিল বন্যাটা? ফেনীতে। ফেনীতে হয়েছিল, সাথে হয়েছে তোমার নোয়াখালীতে, সাথে ফটিকছড়িতেও হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ত্রাণ নিয়ে এসেছে। কেন? এটাই তো হেল্পিং অ্যাটিটিউড। তুমি বিপদে পড়েছো, আরেকজন তোমাকে হেল্প করতে আসছে, এটাই নিয়ম। এটার মধ্যে আমরা পাই ভ্রাতৃত্ববোধ। এটার মধ্যে আমরা কি পাই? ভ্রাতৃত্ববোধ। ইংলিশে যেটাকে আমরা বলি ব্রাদারহুড। কি বলি আমরা? ব্রাদারহুড। এরকম একে অন্যের বিপদে এগিয়ে আসাটা পৃথিবীর অনেক জাতির মধ্যে নেই, অনেক জাতির মধ্যে নেই। খোঁজও নেই না, তুমি ভাত খাচ্ছ কি খাচ্ছ না, তোমার কি অবস্থা খোঁজই নেই না। বাট আমার দেশের মানুষ, পাড়া প্রতিবেশী যারা আছে প্রত্যেকেরই কি নেই? খোঁজ নেই, শান্তিতে বসবাস করে। এই ধরনের কথাবার্তা সব তুমি এখানে পাবে। এখানে আরো আছে আমাদের উর্বর মাটির কথা। কিসের কথা? উর্বর মাটির কথা। আমাদের মাটি উর্বর বলে আমাদের এখানে ভালো ফসল হয়, অনেক ধরনের ফসল হয়। এবং আমাদের একটা গর্ব আছে, সেটা হচ্ছে সোনালী আঁশ। কোনটা? পাট। পাটের বিষয়ে এখানে একটু করে ইঙ্গিত আছে, পাবো একটা জায়গায়। এই যে দেখো, সবুজ পাটে। তো তোমাকে এই কবিতার মূল ভাবটা বললাম। এই কবিতার মূল ভাব কি বলতো? চিরায়ত বাংলার জীবন যাপনের চিত্র, বা 1000 বছর ধরে বাঙালির জীবন যাপনের চিত্র। আমি আরেকটু ইজি করে লিখে দেবে একটু পরে। প্রথমে তুমি এখান থেকে দাগ দাও, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? বল, নেওয়া হয়েছে কোথা থেকে? উদাত্ত পৃথিবী নামক কাব্য থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? উদাত্ত পৃথিবী নামক কাব্য থেকে নেওয়া হয়েছে। নেক্সট। বাট ঝামেলা এখানে নয়, ঝামেলাটা আরো পরে। আমার দেশ কবিতাটি সুফিয়া কামালের সুফিয়া কামাল রচনা সংগ্রহ থেকে সংকলন করা হয়েছে। ঝামেলাটা এখানে কিরকম দেখো, একবার বলছে উদাত্ত পৃথিবী থেকে নেওয়া হয়েছে, আরেকবার আবার বলছে সুফিয়া কামাল রচনা সমগ্র থেকে সংগ্রহ করা হয়েছে। তাহলে কোনটা শুদ্ধ? বা পরীক্ষায় আসে আমরা কি লিখবো বা কি দাগাবো, সেক্ষেত্রে ডিপেন্ড করে যে এটা কি সাবজেক্টিভে আসছে নাকি অবজেক্টিভে আসছে। যদি এটা সাবজেক্টিভে আসে তাহলে দুটোই লিখতে হবে। সাবজেক্টিভে আসলে কি লিখতে হবে? দুটোই। তার মানে তুমি লিখবে এইভাবে, সুফিয়া কামাল রচনা সমগ্রের অন্তর্গত। বলো কি বলেছি? সুফিয়া কামাল রচনা সমগ্রের অন্তর্গত উদাত্ত পৃথিবী নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আরেকবার কি বলেছি? সুফিয়া কামাল রচনা সমগ্রের অন্তর্গত উদাত্ত পৃথিবী নামক কাব্য থেকে নেওয়া হয়েছে। গেল। আর যদি এমসিকিউ তে আসে তাহলে বেস্ট অ্যান্সার হবে এটা। কেন? এবার আমি একটু বুঝিয়ে দিই। তোমার সামনে এখন যে বইটা আছে, তোমার নবম শ্রেণীর বই, এখানে গদ্যও আছে আবার কি আছে? পদ্যও আছে। তার মধ্যে একটা কবিতার নাম হচ্ছে কপোতাক্ষ নদ। একটা কবিতার নাম কি? ধরো কপোতাক্ষ নদ থেকে একটা লাইন বলি আমি। আমি তোমাকে বলেছি এরকম, সতত হেনত তুমি পড়ো মোর মনে। কি বললাম? সতত হেনত তুমি পড়ো মোর মনে। হুম। সো আমি তোমাকে এখন প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো দেখি, এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে? অপশন ক, নবম শ্রেণীর সাহিত্য পাঠ বই থেকে। অপশন খ, কপোতাক্ষ নদ থেকে। তখন কোনটা বেশি স্পেসিফিক? কপোতাক্ষ নদ কথাটা আরো বেশি স্পেসিফিক না? কি বলো?
কারণ নবম শ্রেণীর কবিতার বইতে তো আরো অনেক কবিতা আছে, বা নবম শ্রেণীর সাহিত্য পাঠ বইতে তো আরো অনেক কবিতা আছে। বাট আমি যখন স্পেসিফিক করে ফেলবো, তখন উত্তরটা আর কোনো ঝামেলা ক্রিয়েট করতে পারছে না। তো সেই ক্ষেত্রে বিষয়টা অনেকটা এরকম যে সুফিয়া কামালের রচনা সমগ্র যে বইটা আছে, সেখানে বিভিন্ন ধরনের কবিতা টবিতা আছে, বিভিন্ন গ্রন্থ গ্রন্থ আছে। তার মধ্যে একটা গ্রন্থের নাম কি? আর সেটারই একটি কবিতা। বুঝতে পেরেছি বিষয়টা? তো সেক্ষেত্রে এমসিকিউ হলে এটা দাগাতে পারিস, আর সিকিউ হলে দুটোই লিখতে পারিস, তাতে সেফ জোনও থাকা যাচ্ছে। বাঙালির সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে, মাটি থেকে জন্ম নেয় সোনালী ফসল। তাহলে স্যার, আমাদের দেশে ফসলের উৎপাদন ভালো হয় সেটা বলছে, তার মানে এখানে মাটির উর্বরতার কথাটা ফুটে ওঠে। নেক্সট, আমাদের জলবায়ু কেমন বলো? চমৎকার, সহনীয় রৌদ্রতাপ। লেখিকা মনে হয় এসি থেকে বের টের হতেন না। কি বলে সহনীয় রৌদ্রতাপ? খেয়াল করছো 2-3 দিন ধরে যে গরম পড়ে না, ফাটাই ফেলতেছে পুরা। এগুলো সহনীয় রৌদ্রতাপ। আসলে তখন রৌদ্রতাপ এত বেশি ছিল না। দিন দিন গরম বেড়ে যাচ্ছে, গাছপালা যে হারে কাটা হচ্ছে, যে হারে ইন্ডাস্ট্রি বেড়ে যাচ্ছে, যেভাবে কার্বন নিঃসরণ হচ্ছে সব জায়গা থেকে, সেক্ষেত্রে দিন দিন গরমটা বেড়ে যাচ্ছে। বাট উনি যখন কবিতাটা লিখেছেন, তখন আবহাওয়া অনেক কি ছিল, ঠান্ডা শীতল ছিল, জলবায়ু অনেক শীতল ছিল। সেজন্যই তিনি চমৎকার কি লিখেছেন, জলবায়ু লিখেছেন এবং সহনীয় রৌদ্র তাপ লিখেছেন। স্যার, আমরা কি লিখবো? আমরা কবি যেরকম লিখেছে সেরকমই লিখবো। তুমি পরীক্ষা দিতে দিতে ঘামতে 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 খাতা ভিজিয়ে ফেলেছো, নো প্রবলেম। তারপরে বলবো ও ঠান্ডা ঠান্ডা, কুল কুল। তোমাকে লিখতে হবে নমনীয় জলবৃষ্টি। তুমি পরীক্ষা দিতে গেছো এক গোলা পানি নিয়ে, নো প্রবলেম, কিন্তু পরীক্ষার হলে বসে তোমাকে লিখতে হবে কি নমনীয় কি ঝড় বৃষ্টি, নো প্রবলেম, কিছু করার নেই। নমনীয় মানে হচ্ছে ফ্লেক্সিবল, মানে অল্প অল্প হয়, খুব বেশি হয় না, এটা আর কি। তাই আমাদের মাঠ ভরে ওঠে সোনালী ধানে, এবং এখানে কিসের কথা বলেছে? সবুজ পাটের কথা বলেছে, অর্থাৎ সোনালী আঁশ যেটা, সেটার কথা বলেছে। এবং নানা ধরনের ফলমূল, নানা ধরনের শস্য আমাদের এখানে কি হয়, উৎপাদিত হয়। এদেশের মানুষ পাশাপাশি ঘর বাঁধে, তাই কিভাবে বাস করে বলতো? ইয়েস, এদেশের মানুষ কবির ভাষায় কিভাবে বসবাস করতে পছন্দ করে? শান্তিতে। দুর্যোগও যে আমাদের জীবনে আসে না তা নয়। আমি একটু আগে দুর্যোগের কথা বলেছিলাম, বন্যার কথা বলেছিলাম। এরকম বন্যা আসে, খরা আসে, ঘূর্ণিঝড় হয়, হয়তো অনেক কিছু। তারপরও আমাদের মনোবল ভাঙে না। ঘূর্ণিঝড়ে এসে ঘর ভেঙে যায়, আবার আমরা কি করি? ঘরটা তুলে ফেলি, আবার আমরা নতুন ভাবে স্বপ্ন দেখি। কিন্তু দুর্যোগের সময় বা তা অতিক্রান্ত হওয়ার পর তারা আবার ঘর বাঁধে পাশাপাশি, এবং আবার কি থাকে? শান্তিতে থাকে। বাংলার মানুষের মুখের ভাষা মধুর, অর্থাৎ মধুর বাংলা ভাষার কথা বলছো। আমাদের জীবনে অপার জীবনানন্দ রয়েছে। জীবনানন্দ মানে কি? জীবনের আনন্দ। অপার মানে আনলিমিটেড, অপার মানে কি? অনলিমিটেড। জীবনানন্দ মানে কি? জীবনের আনন্দ। আমাদের জীবনে কি রয়েছে? অনেক আনন্দ রয়েছে, ইত্যাদি নিয়ে আমরা সম্প্রীতির মধ্যে থাকি। সম্প্রীতি মানে লিখে রাখো ব্রাদারহুড। সম্প্রীতি মানে কি? ব্রাদারহুড। অর্থাৎ তুমি এক ধর্মের, আমি অন্য ধর্মের, বাট আমার প্রতি তোমার কোনো ঘৃণা নেই, তোমার প্রতি আমার কোনো কি নেই, ঘৃণা নেই। এটাকেই বলে কি? সম্প্রীতি। তুমি এক জাতের, আমি অন্য জাতের, আমি তুমি কোনো ভেদাভেদ করছি না। তুমি ধনী, আমি দরিদ্র, আমার তোমার মধ্যে কি নেই? কোনো ভেদাভেদ নেই। এটাকেই তো বলা হয় কি? সম্প্রীতি। তুমি যেমনই হও না কেন, তুমি একজন মানুষ আমার চোখে, তোমার চোখেও আমার পরিচয় হচ্ছে আমি একজন মানুষ। এই দিকটাই আমাদেরকে একটা গুড বন্ডিংস করে রেখেছে। সেটাই এখানে বলা হচ্ছে সম্প্রীতি, মানে হচ্ছে গুড রিলেশন, বা আমরা বলতে পারি কি ব্রাদারহুড, বা কি বাংলায় বলতে পারি ভ্রাতৃত্ববোধ। বাংলায় কি বলতে পারি? ভ্রাতৃত্ববোধ বলতে পারি। বলছে এখানে এই ভ্রাতৃত্ববোধ বা সম্প্রীতিটা এত কমন, এত কমন। ধরো কেউ যদি বলে সূর্য পূর্ব দিকে ওঠে, দেখো দেখো সূর্য পূর্ব দিকে উঠেছে, মনে হচ্ছে এটা ফল বাংলা। সূর্য তো প্রতিদিন পূর্ব দিকে উঠে, তো পশ্চিম দিকে উঠছে নি। পশ্চিম দিকে উঠলে আমাকে বলিস, তখন আমি অবাক হয়ে দেখবো। এটা নর্মাল না? পূর্ব দিকে যেমন সূর্য ওঠে, এটা যেমন নর্মাল, তেমনি তোমার আমার মধ্যে, অর্থাৎ বাঙালি বাঙালির মধ্যে গুড রিলেশন থাকবে, এটাও কি কবির চোখে খুব নর্মাল একটা ঘটনা। তাই তিনি এভাবে বলছেন যে দেখো আকাশে যেমন সূর্য ওঠে, তেমনি ডাক আসে মিলনের, মানে কি ঐক্যের। বুঝছ না মনে হয় আমার কথাটা? মিলন মানে এখানে কি বুঝায়? এখানে বোঝাচ্ছে কি? ঐক্য।
তার মানে আকাশে সূর্য ওঠা যেমন একটা সাধারণ ঘটনা আমাদের দেশে, তেমনি ঐক্য আমাদের দেশের একটা কি সাধারণ ঘটনা। এবং এদেশে মানুষ পরস্পরের সাথে কেমন হয়, মহামিলন মানে কি ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত হয়ে নতুন ভাবে নতুন দেশ গড়ে তোলে বা নতুন ভাবে কি করে জীবনযাপন করতে পারে। কবিতায় বাঙালির হাজার বছরের জীবনযাপনের চিত্রটা ফুটিয়ে তুলেছেন। তো এখানে আমি যা পেয়েছি সব কথাবার্তাকে আমি এখানে একটু নিয়ে এসেছি। দেখো, তাহলে এই 1 নম্বর পয়েন্টটাকে লিখো, এটা হচ্ছে এটার মূল ভাব। 1 নম্বর পয়েন্টটাকে আমরা কি বলতে পারি, এটার মূল ভাব। কি লিখলাম? বাঙালির হাজার বছরের জীবন যাপনের চিত্র। তোমাদের বইতে কথাটা ছিল কিভাবে বলো তো? ইয়া, চিরায়ত বাংলার জীবন বাণী। এটা যদি মনে থাকে তো এটা লিখতে পারিস। আর যদি এটা ভুলে যাও তাহলে তুমি লিখতে পারো কোনটা, বাঙালির হাজার বছরের কি জীবন বাণী মানে কি রে? চিরায়ত মানে তোকে বলেছি না চিরকালীন, তার মানে হাজার বছরের সেটা। আর জীবনবাণী মানে কি, জীবনবোধের চিত্র। তার মানে বাঙালি জাতি আবহমান কাল ধরে, আবহমান কাল মানে বুঝো সুপ্রাচীন কাল, আবহমান কাল মানে কি সুপ্রাচীন কাল, মনে রাখবা আবহমান কাল মানে কি সুপ্রাচীন কাল ধরে সম্প্রীতির বন্ধনে। বলতো সম্প্রীতি মানে কি? ব্রাদারহুড মানে কি ভ্রাতৃত্ববোধ, একজনের সাথে অন্যজনের কি থাকা, একটা সুসম্পর্ক থাকা, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কিভাবে বসবাস করে শান্তিতে। তাহলে পাঠকের মনে একটা প্রশ্ন আসতে পারে, বাঙালির হাজার বছরের জীবন যাপনটা কেমন? বদমাইশি করা, অন্যের বিরুদ্ধে প্যাঁচ লাগানো, কেমন কুটনামি করা, একটা একটা প্রশ্ন আসছে না মানুষের মনে? তাহলে এটা আদৌ কেমন সেটা আমরা শিখে নিচ্ছি। তাহলে ব্র্যাকেটে লিখছে বাঙালি কতদিন ধরে, আবহমান কাল ধরে, মানে কি হাজার বছর ধরে। আবহমান কাল মানে কি হাজার বছর ধরে কিভাবে বসবাস করছে, সম্প্রীতির বন্ধনে। সম্প্রীতি মানে কি গুড বন্ডিংস, সম্প্রীতি মানে কি গুড বন্ডিংস, একজনের সাথে অন্যজনের কি থাকা, সুসম্পর্ক থাকা, এবং আবদ্ধ হয়ে তারা কিভাবে বসবাস করছে শান্তিতে। তাহলে এটা হচ্ছে এই কবিতার মূল ভাব। নাম্বার 2, এই কবিতায় আমরা ঋতু বৈচিত্র্যের কথা পাবো। বিভিন্ন ঋতুতে আমাদের দেশ কেমন হয়ে ওঠে, সুন্দর সুন্দর রূপ ধারণ করে। তাহলে এই ঋতু বৈচিত্র্যের কথা আমরা পাচ্ছি এই কবিতায়, বা আমরা ষড় ঋতুর বাংলাদেশের সৌন্দর্যের কথা এখানে বলতে পারি। যেমন তোমরা শব্দার্থ টিকার সময় শরতের কথা পেয়েছিলে, মনে আছে? স্নিগ্ধ শরৎ, না? তাহলে ঠিক তেমনি ভাবে আমরা এখানে অন্যান্য ঋতুর কথাও পেতে পারি। তাহলে গেল আর একটা পয়েন্ট। নাম্বার 3, বাংলাদেশের মাটির উর্বরতার কথা এখানে তুমি পেতে পারো। খুব খেয়াল করে দেখো, তুমি যখন পাঠ পরিচিতি পড়ছিলে তখন একটা জায়গায় তুমি পেয়েছো কিরকম, যে আমাদের মাটিতে ফসল ফলে, না? সোনালী ফসল ফলে। কেন ফলে? কারণ আমাদের দেশ নদীমাতৃক দেশ। আমাদের দেশ কেমন দেশ? নদীমাতৃক দেশ। নদীমাতৃক দেশের মাটির উর্বরতা বেশি থাকে কি কারণে জানো? পলি পড়ে। কি পড়ে? পলি। পলি ফসলের মাটিতে বা ফসলের মাঠে উর্বরতা বৃদ্ধি করে। তো সেই কারণে আমাদের দেশের কি হয়, ফসলে কি হয়, ভালো হয়। চারিদিকে কি পাচ্ছ তুমি, সবুজের একটা সমারোহ দেখতে পাচ্ছ। ক্লিয়ার কথাবার্তা? তো সেজন্য বলেছি মাঠে মাঠে সবুজ ফসলের সমারোহ দেখা যায়। 2 আর 4 প্রায় কাছাকাছি। এদেশের ঋতু বৈচিত্র্য যদি থাকে, এদেশের প্রাকৃতিক সৌন্দর্যও কি থাকবে, বেশি থাকবে। তাই আমরা বলতে পারি আমাদের দেশের প্রাকৃতিক ভাবেও কি হয়, অনেক সুন্দর হয়। এবং এই কথাটা পেয়েছো আমরা। তোমার সুখে আমি পাশে আছি, তুমি বিপদে পড়েছো, তুমি বন্যাতে খেতে পারছো না, আমি কি পাশে ছুটে যাইনি তোমার, গিয়েছি। না, বিষয়টা এরকম না? তাই ওই যে বলছে দুর্যোগেও যখন মানুষ পড়ে তখন অন্যরা কি আসে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসে। এটা কিন্তু বাঙালির খুব ভালো একটা বৈশিষ্ট্য। এটা অনেক জাতির মধ্যে নেই, বুঝছো? যে কি বিপদে আপদে বা সুখে দুঃখে পারস্পরিক কি সহাবস্থান। সহাবস্থান মানে কি বিপদে তোমার পাশে কেউ এসে দাঁড়ালো, এটাকে আমরা কি বলছি, সহাবস্থান। দেন তুমি একটা ওয়ার্ড পেয়েছো আজকে, সম্প্রীতি। শব্দার্থটিকে না পাঠ পরিচিতিতে ওটা সম্পর্কে আমরা লিখছি কি দেখো, বাঙালির মধ্যে কি আছে, ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড বলেছি আমরা তোমাকে। দেন অসাম্প্রদায়িক মনোভাব একটা কথা ছিল, মিলন একটা ওয়ার্ড ছিল না, মিলবন্ধন, ঐক্য। আর তুমি এক ধর্মের আমি এক ধর্মের, তুমি এক জাতের আমি আরেক জাতের, বা তুমি উচ্চবিত্ত আমি নিম্নবিত্ত, তোমার আমার মধ্যে ভেদাভেদ আছে, তাহলে ঐক্য কোথায় থাকলো? বাট আমাদের মধ্যে এরকম ভেদাভেদ নেই, তার মানে আমাদের মধ্যে কি আছে, ঐক্য আছে। এবং আমরা শান্তিপূর্ণ মনোভাব মনের মধ্যে পোষণ করি, সবকিছু নিয়ে নিয়ে এই অবস্থা। এন্ড কবি একটা অংশে কি বলেছেন, আমাদের সহনীয় বা নাতিশীতোষ্ণ জলবায়ুর বর্ণনা দিয়েছেন। স্যার নাতিশীতোষ্ণ মানে বুঝো?
নয় অতি শীত, নয় অতি উষ্ণ, অতি গরমও না আবার কি অতি শীতও না, এটাকে আমরা কি বলি? নাতিশীতোষ্ণ জলবায়ু। তুমি পৃথিবীর অনেক দেশ খেয়াল করে দেখবা, ঠান্ডার সময় মারাত্মক ঠান্ডা, মাইনাসে চলে যায়, -16, -18, মানে ডাইরেক্ট ফ্রিজের টেম্পারেচার। ঠিক আছে। আবার কিছু কিছু দেশ আছে যেখানে গরমকালে টেম্পারেচার চলে যেতে পারে তোমার 48, 50 ক্রস করলো। আমাদের দেশে 40 ক্রস করলে আমাদের জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা, আর সেখানে 50 ক্রস করে যাচ্ছে, তো বুঝতেছো। আর একটু পরে থাকলে ডাইরেক্ট মানুষ ফ্রাই হয়ে যাবে। ডিম কিছু করতে হবে না, একটা বাটিতে ঢেলে একটু লবণ টবণ দিয়ে ব্যালকনিতে রাখছে, বলে 10 মিনিট পরে নিয়ে আয়, দেখবো ওখানে ফ্রাই হয়ে গেছে। না, এরকম অবস্থা হবে। সো আমাদের দেশের আবহাওয়াটা বা জলবায়ুটা কবির মতে কেমন সহনীয়, আর লাস্টে বাংলা ভাষায় কথা বলতে পারার আনন্দ বা মধুর বাংলা ভাষার বর্ণনা তিনি দিয়েছেন। একটা জায়গায় ছিল মনে আছে যে আমাদের ভাষাটাও কেমন, খুব মধুর। এটা, তো চলো আমরা এখন পড়া শুরু করি এখান থেকে। আজকে বেশি পড়বো না, আমরা 4-5টা লাইন পড়বো মাত্র, আগামী ক্লাসে এটা আমরা শেষ করবো। তুমি এক একটা কাজ করো, যে সূর্য ঝলকে শব্দটা বা কথাটা এই কবিতায় কতবার আছে একটু খুঁজে বের করো। এটা কতবার আছে একটু খুঁজে বের করো তো, সূর্য ঝলকে। 2বার না 4বার, নাকি 3বার? কেউ বলে 2বার, কেউ বলে 4বার, কেউ বলে 3বার, কি মুশকিল। একবার, অ্যাকচুয়ালি আছে 2বার। কেন বাকি 4বার নেই আমি বলি তোমাকে, এটা হচ্ছে সূর্য আলোকে। ওকে, ওয়ার্ডটা থাকতে হবে, বুঝছো? তাহলে একটা হচ্ছে আলোকে, একটা হচ্ছে কি ঝলকে। সূর্য আলোকে আছে 2বার, আবার সূর্য ঝলকে আছে কয়বার? 2বার। তাহলে আমরা কাজ করি, সূর্য ঝলকের এখানেও 2বার লিখে রাখি, আর সূর্য আলোকে যেখানে আছে ওখানেও কতবার লিখে রাখি? 2বার। তাহলে পরবর্তীতে আর ভেজাল হলো না, এদিকেও 2বার ওদিকেও 2বার লিখে রাখো তুমি। সো এমসিকিউ তে আসতে পারে, এগুলো বোর্ডে আসে না, স্কুলে অনেক সময় করে ফেলে এরকম প্রশ্ন, প্রশ্ন কঠিন করার জন্য আর কি। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় আসে না এরকম। তাহলে সূর্য আলোকের সমান আমরা কি লিখলাম দেখো, সূর্যের আলোয় আলোকিত সুন্দর বাংলাদেশের চিত্র এখানে ফুটে ওঠে। আবার বলো, সূর্যের আলোয় আলোকিত, ঝলক মানে কি এখানে আলো, ঝলক মানে কি এখানে আলো। যখন সকালে সূর্য ওঠে, চারিদিক সোনালী রঙে ভরে ওঠে। এই ভোর বা এই সকাল বেলাটা বা এই প্রভাত বেলাটা অনেকের কাছে একটা আরাধ্য বস্তু। আমরা যারা দেরি করে ঘুম থেকে উঠি, তাদের কাছে এটা, এই সৌন্দর্যটা ম্লান মনে হয়, বা এই সৌন্দর্যটা কখনো চোখে পড়ে না। বাট যারা খুব ভোরে ওঠে, সূর্য ওঠার মুহূর্তটা দেখতে পারে, তাদের ভালো লাগে। আচ্ছা, ধরো তোমাদের মধ্যে নিশ্চয়ই কম বেশি অনেকেই কক্সবাজারে গেছো, কারা কারা গেছো একটু হাত তোলো তো। অনেকেই গেছো, ফাইন। বি অনেস্ট, দেখে আমি একটা অনেস্ট রিভিউ নিই। তুমি সূর্যাস্ত দেখেছো সমুদ্রের তীরে দাঁড়িয়ে? কারা কারা দেখেছো অনেস্টলি বলো। বা অনেকেই দেখেছো। তার মধ্যে নিশ্চয়ই এরকমও করেছো কেউ আঙুলের এর মধ্যে নিয়ে এভাবে করে সূর্যটাকে চিপে ধরে ছবি তুলছো, আবার কেউ কেউ এভাবে করে নিয়েও ছবি তুলছো, আবার কেউ কেউ আরো রসগোল্লার মতো হা হা করে খেয়ে ফেলতেছে, এভাবেও ছবি তুলছো, তাই না? এগুলো কমন পোজ। আমি জানি না, ওর ছবি দেখে আমি এটা ফান করবো না, এটা একটা কমন ও না, এরকম আমি আরো অবশ্য মানুষকে করতে দেখেছি। ঠিক আছে, আরো বিভিন্ন বিভিন্ন পোজ আছে। ঠিক আছে, এমনও দেখছে যে কি একজন মানুষ আরেকজন মানুষের সাথে মাথা লাগায় রাখছে, মাথার ভিতর দিয়ে সূর্য উঠতেছে, কি অদ্ভুত অদ্ভুত পোজ। ঠিক আছে, আরো কত রকমের পোজ দিচ্ছে আমি বলতে যাচ্ছি না। আচ্ছা, যাই হোক, আসো এবার আসি এতগুলো সূর্যাস্তের কথা, এবার একটু ভিন্ন, বি অনেস্ট। সূর্যোদয় কে কে দেখেছো? দেখছো? এবার কিন্তু কমে আসছে সূর্যোদয়। হ্যাঁ, আমিও দেখেছি। এখন সমুদ্রের তীরে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সমুদ্রের তীরে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার সৌন্দর্যটা কিন্তু অন্যরকম। কেন বলি?
তোমার বাসা থেকে যখন তুমি সূর্যোদয় দেখতে যাবে শহরের মধ্যে, খুব একটা দেখতেই পারবে না। কারণ কি বলতো, ওই দিগন্ত যেটা মানে দিকের শেষ যেটা, যেদিক থেকে সূর্যটা উঠছে, এখানে গাছপালা বিল্ডিং সবকিছু মিলে এমন একটা অবস্থা, তুমি ঠিকভাবে ওই সৌন্দর্যটা চোখে পড়বে না। বাট সমুদ্রের উদার বালুকা বেলায় তুমি যখন দাঁড়িয়ে থাকবে, তোমার চোখের সামনে আর কিছুই নাই, শুধু কি আছে, একটি সমান্তরাল যেন কি একটা রেখা আছে, ঠিক না? এবং ওইটা শেষ প্রান্তে সূর্য তার লাজুক চেহারা আস্তে 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 করে বের করলো, তাই না বিষয়টা? তখন আকাশটা যে সুন্দর রং ধারণ করে, সেটা আসলে অন্যরকম একটা সৌন্দর্য ক্রিয়েট হয়। এটা আসলে কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। তাই পৃথিবীর এমন অনেক দেশ আছে যে দেশে মানুষ ঠিকভাবে সূর্যের দেখাও পায় না। সব সময় কি থাকে, বরফ থাকে, আকাশ মেঘে ঢাকা থাকে। এমন অনেক জায়গা আছে, সেইখানে আমাদের দেশের কম বেশি প্রতিদিনই সূর্য সুন্দরভাবে তার কিরণ ছড়ায়, আলো ছড়ায়। তাই কবি এই সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন, সেজন্য তিনি লিখেছেন, আমার দেশ সূর্যের আলোতে কি হয়, আলোকিত হয়। নেক্সট, আমার দেশে মৌসুমী ফুল ফোটে। মৌসুমী ফুল ফোটে মানে তো বুঝতে পেরেছো। মৌসুমী ফুল ফোটে মানে লিখো এখানে। ঋতু বৈচিত্র্যের কথা তো বলা হলো, কিসের বলা হলো, ঋতু বৈচিত্র্য এই কথাটা আছে। প্লাস আমরা বলতে পারি বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফুল ফোটে। ফোটে, বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফুল ফোটে। ঠিক আছে স্যার। নেক্সট, স্নিগ্ধ শরৎ। শুধু স্নিগ্ধ মানে কি জানো, কোমল। শুধু স্নিগ্ধ মানে কি, কোমল। বাট এখানে বলেছে স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে, লুটে পড়ে মাঠ ভরা ধান্য শীর্ষ পড়ে। ধীরে ধীরে বুঝো কোন সময়ের কথা বলছে, শরতের কথা। তোমাকে যদি বলে আমার দেশ কবিতার শুরুতে কোন ঋতুর প্রসঙ্গ আছে, তখন তুমি কি বলবা, শরৎ ঋতুর প্রসঙ্গ আছে। কোন ঋতুর প্রসঙ্গ আছে, শরৎ ঋতুর প্রসঙ্গ আছে। স্নিগ্ধ শরৎ, দাগ দাও এই লাইনটা। তাহলে এখানে লিখতে পারো এভাবে, লিখো শরতের, এই শব্দটা খুব সুন্দর, নয়নাভিরাম। এটা আগে শুনেছিস? নয়নাভিরামকে ইংলিশ আমরা বলতে পারি আই ক্যাচিং, মানে দেখতে সুন্দর লাগে। নয়ন, নয়ন মানে তো বোঝো কি, চোখ। আর অভিরাম মানে বিউটিফুল, মানে চোখে দেখতে সুন্দর লাগে এমন, চোখে দেখতে সুন্দর লাগে এমন। তার মানে এটাকে আমরা কি বলি, নয়নাভিরাম সৌন্দর্য। তাহলে শরতের নয়নাভিরাম সৌন্দর্যের কথা এখানে আছে। প্লাস শরৎকালে, শরতের স্বচ্ছ নীল আকাশের বর্ণনা এখানে আছে। মনে রাখবা, শরতের দুইটা কমন বৈশিষ্ট্য আছে। কয়টা কমন বৈশিষ্ট্য? দুইটা। নাম্বার ওয়ান, শরতে আকাশ স্বচ্ছ থাকবে, আকাশ নীল রং থাকবে। কারণ বেশিরভাগ মেঘ বৃষ্টি হয়ে বর্ষাতে ঝরে পড়েছে, তাই বর্ষার পরের ঋতুই কি, শরৎ। তাই শরতে আকাশ কেমন থাকবে, নীল থাকবে। আর আকাশে মেঘ থাকে, থাকে না যে না থাকে, কিন্তু যখন আকাশে মেঘ দেখা যায়, মেঘগুলো সাদা সাদা থাকে, ধবধবে সাদা থাকে, মনে হয় কেউ যেন কটন মানে কি তুলো নিয়ে আস্তে 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 করে আকাশে বসিয়ে দিয়েছে। তাই শরতের আকাশটা খুব সুন্দর লাগে। আকাশ যদি তুমি দেখতে চাও, তাহলে অবশ্যই কোন আকাশটা বেস্ট, আমি বলি শরতের আকাশটা বেস্ট। কারণ ওই সময় আকাশের নানা ধরনের সৌন্দর্য দেখা যায়। এবং যখন ধবধবে সাদা থাকে, এর উপর যখন কি পড়ে, সানলাইট পড়ে সূর্যোদয়ের সময় বা সূর্যাস্তের সময়, মানে অদ্ভুত অদ্ভুত রং তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে পছন্দ করে, তাদের ভালো লাগে, এটা বলছে। তাহলে স্বচ্ছ,
এখানে তো একটা কথা লিখলাম না। স্বচ্ছ নীল আকাশের বর্ণনা, সরি, আকাশ কথাটা মুখে বললেও এখানে লিখতে ভুলে গেছে। আকাশের বর্ণনা। দেন আমরা বলতে পারি এখানে শরতের আকাশে কেমন মেঘ ভেসে বেড়ায়। সাদা মেঘ আকাশে, সাদা মেঘ ভেসে বেড়ায়, লিখলো তো? ওকে। আকাশে কি করে? সাদা মেঘ ভেসে বেড়ায়। তারপরে কি বললো? স্নিগ্ধ শরৎ আকাশের, তার মানে এখানে কিসের চিত্র পাচ্ছ তুমি? স্নিগ্ধ শরৎ আকাশের। স্নিগ্ধ মানে তাহলে এখানে বিউটিফুল, স্নিগ্ধ মানে এখানে কি? বিউটিফুল মানে কি, সুন্দর অর্থে ইউজ হচ্ছে। শরৎ আকাশের চিত্র তুমি দেখতে পাচ্ছ। আকাশে মেঘ থাকে, আকাশে কি থাকে? মেঘ থাকে। সে মেঘের ছায়াটা পড়ছে কোথায়? ফসলের মাঠে। আবার বলো, সেই মেঘের ছায়া পড়ছে কোথায়? ফসলের মাঠে। ঠিক কিনা? তাই তো বলছে, স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে, লুটে মানে লুটিয়ে পড়া, লুটে মানে কি? লুটিয়ে পড়া। আমি দাঁড়িয়ে আছি, ধুম করে পড়ে গেছে, তাইলে হতে পারে তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন। এখন ছায়া কিভাবে মাটিতে লুটিয়ে পড়া? অর্থাৎ ছায়া মাটিতে ছড়িয়ে পড়েছে, ছায়া মাটিতে ছড়িয়ে পড়েছে, ছায়া লুটিয়ে পড়েনি, তাহলে ছায়া কি অর্থ হবে? মাটিতে ছড়িয়ে পড়েছে, এটা অর্থ হবে। এই ফুটের সাথে লুটে ছন্দ মেলানোর জন্য তিনি লিখেছেন। তিনি যদি এখানে লিখতেন এটা ছড়িয়ে পড়েছে, তাহলে ছন্দ মিলতো না। তাহলে শরতে মেঘের ছায়া ছড়িয়ে পড়েছে, কোথায় ছড়িয়ে পড়েছে দেখো, কোথায় ছড়িয়ে পড়েছে? মাঠের ধানের শীষের পরে মিন্স হচ্ছে উপরে, এগেইন মাঠের ধানের শীষের উপরে। আরেকবার প্রথম থেকে। শরতের স্নিগ্ধ আকাশ, অর্থাৎ কি সুন্দর আকাশের সৌন্দর্যে কবি মুগ্ধ হয়েছে। আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, সে মেঘের ছায়া ছড়িয়ে পড়েছে কোথায় বলো তো? মাঠ ভরা ফসলের বা ধানের শীষের উপরে। ঠিক কিনা? তাহলে এখানে মাঠ ভরা ধান্য শীর্ষ বলতে আমরা বুঝতে পারি যে কি, ফসলের মাঠের সৌন্দর্যের কথাটা। দেখো, ধান, সবুজ ধান দেখতে খুব সুন্দর লাগছে, খুব বুঝো। এর মধ্যেও তুমি আবার কি পাচ্ছ? আলো ছায়ার খেলা পাচ্ছ। কি পাচ্ছ? আলো ছায়ার খেলা। এই সবুজ ফসলের মাঠ একবার বাতাসে দোলা খাচ্ছে, দেখতে সুন্দর লাগছে। এই সবুজ ফসলের মাঠের উপর সূর্যের আলো পড়ছে, দেখতে ভালো লাগছে। আবার কখনো কখনো এটা কি ছায়ায় কি হয়ে গেল? আচ্ছন্ন হয়ে গেল। এই আলো, এই ছায়া সবকিছু মিলে কবির দেখতে ভালো লাগছে, এবং সবকিছু এই ফসলের মাঠের সৌন্দর্যকে ডেসক্রাইব করতে পারে। তারপরে কি বললো? দেশের মাটিতে মানুষ, দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে, অর্থাৎ মানুষের ঘরে ঘরেও কি পড়েছে? সূর্যের আলোটা পড়েছে বা ছায়াটা পড়েছে সারা বাংলা জুড়ে আর কি। হুম। তাহলে এই কথাটা দ্বারা আমরা বলতে পারি এভাবে। সমগ্র গ্রাম বাংলায় এই আলো ছায়ার খেলা কি হয়? পরিলক্ষিত হয় মানে দেখা যায়। এই যে দেখো, দেশের মাটিতে দেখা যায়। দেশের মাটিতে মানে বুঝতেছিস? সমগ্র গ্রামে দেখা যায়, সমগ্র দেশে দেখা যায়। কি দেখা যায়? ওই আকাশের কোনটা? ছায়াটা, তাই না? আবার মানুষের ঘরে ঘরেও দেখা যায়, অর্থাৎ মানুষের ঘর বাড়িতেও দেখা যায়, মানে এক কথায় কি সারা গ্রাম জুড়ে বা সারা বাংলাদেশ জুড়ে এই আকাশের ছায়াটা দেখা যায়। কখনো দেখা যায় ধানের শীষের উপরে, কখনো দেখা যায় এখানে। ওভারঅল এটা। এখন আমরা লাস্ট কাজ করবো আজকের ক্লাসের, সেটা হলো ওকে, এক মিনিট। সবাই একটা খেয়াল করো কি করছি। এই যে একদম এই অংশটুকু, তাহলে কয়টা লাইন দেখো তো? এক, দুই, তিন, চার, পাঁচ, কয়টা লাইন? এই পাঁচটা লাইনের একটা এক্সপ্লেনেশন আমি তোমাকে দিচ্ছি। এক্সপ্লেনেশনটা তুমি কোন একদিকে তুলে ফেলো। এটা কয় লাইনের এক্সপ্লেনেশন? এক, দুই, তিন, চার, সরি, কয় লাইনের এক্সপ্লেনেশন? চার লাইনের এক্সপ্লেনেশন। এটা আমি আগের একটা ব্যাচকে করিয়েছিলাম, ওখানে লেখা আছে, ওটাই দেখাচ্ছি তোমাকে।
ওখানে রেডিমেড করা আছে, এখান থেকে দেখবা। তুমি এখানে রেড কালারের যে কথাটা দেখতে পাচ্ছ এটাই তুলবা। রেড কালারের যে কথাটা দেখতে পাচ্ছ এটাই তুলবা। এটা কোন অংশের এক্সপ্লেনেশন বলেছে বলো তো? প্রথম 4 লাইনের একটা কি ব্যাখ্যা। দেখো লিখেছি আমরা, প্রকৃতি প্রেমী কবি বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। তাহলে কবি কেমন বলো? প্রকৃতি প্রেমী। কবি কেমন? প্রকৃতি প্রেমী। প্রকৃতি প্রেমী বলেই তিনি প্রকৃতির সৌন্দর্যে বারবার মুগ্ধ হয়েছেন। বিভিন্ন ঋতু নানা রঙের ফুলের সমাহার নিয়ে হাজির হয়, এই ফুলের কথাও আছে আমাদের কবিতার ফার্স্ট লাইনেই। কবিতার ফার্স্ট লাইনে ছিল মৌসুমী ফুলের কথা। তাড়াতাড়ি করিও। তারপর লিখলাম শরতের স্নিগ্ধতা আমাদের মুগ্ধ করে। কবির ভাষায় শরতের সাদা মেঘের ভেলা আকাশে ভেসে বেড়ায়, মানে যে সাথে সাথে মেঘ ভেসে বেড়ায়, এবং মেঘের ছায়া লুটিয়ে পড়ে গ্রাম বাংলার সবুজ ফসলের মাঠে ধানের শীষের উপর। শেষ আপনার? একটু করে আছে। তাহলে আজকে আমরা এতটুকুতেই রাখছি ক্লাস। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টেক কেয়ার। দিবে সবাই মাইক, তোমাকে দেখবে একটু পরে।